বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করেছিলাম, সরল মুনাফার সম্পর্কিত যে আমাদের গাণিতিক সমস্যাগুলো ছিল। আজকে 2.2 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত আলোচনা। আমরা এই অধ্যায় শুরু করার আগে আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করে নিই। সরল মুনাফা সূত্রগুলো তো আমরা অবশ্যই আশা করি আমরা শিখে ফেলছি। আর চক্রবৃদ্ধি মুনাফার জন্য দুইটি সূত্র আছে আমাদের। একটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সমান সমান সি মাইনাস পি। আর যদি সরাসরি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তখন সূত্রটি কি হবে? চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি সূত্রটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এক। এই প্রথমটি হচ্ছে চক্রবৃদ্ধি, যেমন সি দ্বারা আমরা কি প্রকাশ করি, বাংলাতে বলি আমরা চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। আর পি আর এন আমরা পূর্বে জেনেছি। পি মানে মূলধন, আর মানে মুনাফার হার, আর এন মানে হচ্ছে সময়। ঠিক আছে, পূর্বের আমরা যে অধ্যায় আলোচনা করছি ওইগুলোই হবে এটা। আর শুধুমাত্র নতুন একটা প্রতীক হলো সি, আর সি কে আমরা কি বলি? চক্রবৃদ্ধি মূলধন। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই যে সূত্র দ্বারা 3 নং যে সূত্রটা লিখেছি আমি, এই যে সূত্রটা দ্বারা আমরা সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। আর যদি প্রথম সূত্রটি ইউজ করি, মানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যদি ইউজ করি, তাহলে আমাকে মুনাফা বের করার জন্য পরবর্তীতে এই সির মান থেকে পির মানটা বাদ দিতে হবে। মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিতে হবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা এই 3টা সূত্র একটু ভালোভাবে মনে রাখবো। মনে থাকবে তো? এটা হচ্ছে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা বের করা, আর এটা দ্বারা চক্রবৃদ্ধি মূলধন, আর এটা হচ্ছে মুনাফা। এই 3টা সূত্র আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। এই 3টি সূত্র দ্বারাই আমরা আমাদের এই অধ্যায়ের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক করব। আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি এখানে কতগুলো প্রশ্ন লেখা আছে। আমাদের 7 নং থেকে আমাদের গাণিতিক সমস্যা শুরু। আমরা 7 নং প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করব। 7 নং প্রশ্নটি কি বলছে? 7 নং প্রশ্নটি বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তা আমরা পূর্বের অধ্যায়ের মতন আমরা যে মানগুলো আছে এই মানগুলোকে প্রথমে লিখে ফেলবো, যে তাদেরকে কি কি দ্বারা প্রকাশ করা যায়। বুঝতে পেরেছি? তাহলে এখানে 10% দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা হবে মুনাফার হার। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে মুনাফার হার। আর সমান কত? 10%। তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাই কত? 0.1। তারপর দেওয়া আছে 8,000 টাকার, তাহলে এটা হচ্ছে আসল। পি সমান সমান 8,000 টাকা। এই বিষয়গুলো কিন্তু আমরা 2.1 অধ্যায় কিন্তু আলোচনা করেছি। তো যে সকল শিক্ষার্থীরা আমরা এখনো আগের অধ্যায়টি দেখিনি, আমরা কিন্তু অবশ্যই আগের অধ্যায়টি জেনে দেখে বা শিখে তারপরে কিন্তু এই অধ্যায়ে আসতে হবে। যদি হঠাৎ করে আমরা নতুনভাবে এই 2.2 নিয়ে আলোচনা দেখি বা আমরা শুনি, তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। তাই আমার অনুরোধ রইল, যারা আমরা ভিডিওটি দেখতেছি এবং যারা আমরা 2.1 এখনো ভিডিওটি দেখিনি, আমরা প্লেলিস্ট থেকে অষ্টম শ্রেণীর প্লেলিস্টে গেলে তোমরা 2.1 ভিডিওটি পাবা, এবং এটা অবশ্যই তোমাকে দেখে আসতে হবে, নাহলে তুমি অধ্যায় বুঝতে পারবে না। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়টা। তারপরে আমরা আসল লিখে ফেললাম। তারপরে কি দেওয়া আছে? 3 বছর, তাহলে এটা হচ্ছে সময়। এন সমান 3 বছর। এই 3টা তথ্য দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে, নাকি? তো চক্রবৃদ্ধি মূলধন মানে কি? সি দ্বারা প্রকাশ করি। মনে আছে তো, বা মনে রাখতে হবে? চক্রবৃদ্ধি মূলধন।
সি সমান সমান হোয়াট। তাহলে আমরা সূত্র জানি, আমরা সূত্র লিখে ফেলি। আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পির মান দেওয়া আছে কত 8000, আর আর এর মান দেওয়া আছে 0.1, আর এন এর মান দেওয়া আছে কত 3। তাহলে আমরা প্রথম ভিতরে গুণ করি আর যোগ করি, যোগ করলে কত হয় 1.1, তার পাওয়ার কত 3। তাহলে এখানে এটার মানটাকে বের করবো, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে করবা, একসাথে না কিন্তু, একটু ভেঙে ভেঙে মানটা বের করবা। তাহলে 1.1 এর পাওয়ার 3 যদি হয় তখন তার মান কত আসে 1.331, 1.331। এটার সাথে আমরা 8000 গুণ করি, তাহলে কত হয় 10,648 গুণ করে পাই 10,648। হ্যাঁ 48, তাহলে কি দিতে হবে টাকা। এবং এটাই হচ্ছে উত্তর। খুবই সহজ একটা বিষয় কিন্তু, যারা আমরা গত অধ্যায়টা দেখে এসেছি 2.1, তাদের জন্য তো এটা কোনো বিষয় না। মানে শুধু মানগুলো লিখে ফেললাম, সূত্রটা লিখে মানগুলো বসাই দিলাম, যোগ বিয়োগ বা যেখানে যেটা করার করে আমরা উত্তর বের করে ফেললাম। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের 7 নং প্রশ্নের উত্তর। 8 নং প্রশ্নটি দেখো। 8 নং প্রশ্ন কি বলছে দেখো, বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমাদের তত্ত্বগুলো কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এই যে 10 টাকা, 5000 টাকা, 3 বছর। এই তিনটা তত্ত্ব আমরা লিখে ফেলবো, দেওয়া আছে আমাদের। আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথম 10 টাকা নাকি বার্ষিক শতকরা 10 টাকা, তাহলে মুনাফার হার, মুনাফার হার আর সমান 10%। তাহলে আমার পার্সেন্টকে ভাঙার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাবো 0.1। তারপর দেওয়া আছে 5000 টাকার, টাকার মানে আসল বা মূলধন, পি সমান 5000 টাকা। তারপরে দেওয়া আছে 3 বছর, তাহলে এটা হচ্ছে সময়, 3 বছর। এই তিনটা তথ্য দেওয়া আছে নাকি? এখন আমাদের দুইটা প্রশ্ন বলছে, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমাকে সরল মুনাফা বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর তাদের পার্থক্য মানে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, সুতরাং সরল মুনাফা আই সমান পি আর এন। মানগুলো বসিয়ে দাও, 5000 গুণ 0.1 গুণ কত 3। তাহলে দেখি কত আসে, 5000 গুণ 0.1 গুণ 3 আমাদের আসে 1500 টাকা। তাহলে আমরা সরল মুনাফাটা কত পেলাম? 1500 টাকা। এখন বের করবো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা সরাসরি যে সূত্রটা আছে ওইটা ইউজ করবো। তো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এই তো মান বসিয়ে দাও, পির মান 5000, তারপরে আর এর মান 0.1, তারপর পাওয়ার 3 বিয়োগ কত 1। তো প্রথমে আমরা এটা যোগ করব, যোগ করলে পাই 1.1, তার পাওয়ার কত 3 বিয়োগ 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেব। তারপরে আমরা 1.1 এর মানটা কত পেয়েছিলাম একটু আগে, 1.331, মনে আছে তো? 1, যেহেতু আগের কোনটার সাথে মিলে গেছে নাকি? তোমরা একটু ট্রাই করবা। তারপর 1.331 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 0.331, 0.331। তাহলে আমরা এখন গুণটা করে দেখি, 5000 এর সাথে গুণ 0.331, তাহলে 1655 টাকা। এই তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কত পেলাম? 1655 টাকা। আর সরল মুনাফা কত পেলাম? 1500 টাকা। পার্থক্য বের করতে বলছে, সুতরাং পার্থক্য 1600, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বিয়োগ 1500, তাহলে কত হবে? 155 টাকা। এই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারলাম, খুবই সহজ বিষয়। আমরা শুধু ধাপে ধাপে প্রথম 3টা মান লিখে নিলাম, তারপর সরল মুনাফাটা বের করলাম, ঠিক আছে? তারপর কি করলাম? চক্রবৃদ্ধি মুনাফাটা বের করলাম,
তারপর যেহেতু আমাদের বলছে পার্থক্য নির্ণয় করো, তাই আমরা পার্থক্যটা বের করে ফেললাম। পার্থক্য মানে বড় থেকে ছোটটা বিয়োগ করা। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 8 নং প্রশ্ন। তারপরে একটু দেখি 9 নং প্রশ্নটা কি বলছে। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? আমাদের এখানে কতগুলো বিষয় দেওয়া আছে, মানে দুইটা বিষয় দেওয়া আছে, 1 বছরান্তে এবং 2 বছরান্তে। আমাদের 1 বছরান্তে বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা হলে মূলধন কত বের করতে বলছে। তো যেহেতু মূলধনটা আমাদের কোথাও দেওয়া নাই এবং হারটাও এখানে আমাদের উল্লেখ করে নাই, তাহলে মূলধন এবং মুনাফার হার আমরা একটু ধরে নেব। ঠিক আছে, আমরা একটু ধরে নিই। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে। এটা কত নম্বর? 9 নম্বর। তো ধরি মুনাফা মুনাফার হার আর এবং আসল পি টাকা। ঠিক আছে, আমরা দুইটা ধরে নিলাম। দুইটা দেওয়া নয় আমাদের, দুইটা ধরে নিলাম। মনে থাকবে, কারণ এখানে না ধরলে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আমাদের শুধুমাত্র 1 বছরান্তে, মানে 1 বছরান্তে, বছরের শেষে, বছরের শেষে বা অন্তে, তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে 1 বছরান্তের ক্ষেত্রে 1 বছর হিসাব করবো আমরা, তাই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা লিখে ফেলি। তা লিখি, আমরা জানি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, নাকি? তাহলে আমরা কত লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর 1 বছরান্তে। ঠিক একই রকম ভাবে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, মানে 2 দিতে পারি। তাহলে এটাই হলো 2 বছরান্তে। আমরা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র পেলাম পি ইন্টু 1 প্লাস আর, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত পেলাম? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2, নাকি, বা স্কোয়ার। কিন্তু এখানে মূলধন কত দেওয়া আছে? 6,500 টাকা। তো প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর কত লেখা যায়? 6,500। এটাকে দেবো আমরা 1 নং। আর পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ারের মানটা কত লিখতে পারি? এখানে দেওয়া আছে কত? 6,760। বলো বুঝছো কিনা? আমরা আমাদের প্রশ্নের তত্ত্ব আলোকে আমরা 1 বছরান্তে সূত্র লিখলাম এটা, আর 2 বছরান্তে সূত্র লিখলাম এটা। কিন্তু আমাদের 1 বছরান্তে মূলধনটা কত? 6,500 টাকা। তাহলে এটাও তো 1 বছরান্তের মূলধন। তাহলে আমরা দুইটা সমান লিখতে পারি কিনা? এটাকে 1 নং দিলাম। আবার একই রকম ভাবে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 6,760 টাকা। তা আমাদের 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এটা সমান কত লিখতে পারি? 6,760 টাকা। এভাবে 1 নং 2 নং তোমরা গঠন করবা। তারপরে যে কৌশলটা মনে রাখবা, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে বা এমন যদি পাও, বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করবা। বড়টাকে ছোটটা দ্বারা, এটা কিন্তু বড়, 1 নং কিন্তু ছোট, 2 নং বড়, 1 নং ছোট। তাহলে আমরা কি লিখবো? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। ঠিক আছে, ভাগ করব। তো ভাগ করা মানে উপর নিচে লেখা। তাই পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার আর পি ইন্টু 1 প্লাস আর, আর এখানে ভাগ করলে কি হয়? 6,760, 6,000 কত? 500। তাহলে এখানে পি এবং পি কাটা। এখানে একটু খেয়াল করে দেখো, 1 প্লাস আর স্কোয়ার দুইটা আছে আর এখানে আছে একটা, কাটাকাটি করলে কয়টা থাকবে? একটা থাকবে। এখানে আমরা ভাগ করে দেখি কত আসে। 6,760 ভাগ 6,500, 1.04, 1.04। তাহলে আমরা কি করব? একটাকে এখন এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আর সমান কি হবে? 1.04 বিয়োগ 1। সুতরাং আর সমান 0.04। দেখো আমরা মুনাফার হার পেয়ে গেলাম 0.04। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে? মূলধন কত বের করতে বলছে।
তো মূলধন মানে কি, পির মান বের করা। তাহলে এখন কি করব আমরা, 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে আমরা আর এর মানটা বসিয়ে দেবো। যে কোনো একটা সমীকরণ যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের কি কার মান বের হবে, পির মান। কারণ এখানে আর এর মান বসালে শুধু বাকি থাকবে কি, পি। তাহলে শুধু পির মানটা বসিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 নং এ আর এর মান বসায় বা বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নংটা কি, পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 6500। তাহলে মানটা বসিয়ে দাও, পি ইন্টু 1 প্লাস 0.04 সমান সমান 6500। এখন এটা যোগ করলে কত হয়, 1.04। পি ইন্টু 1.04 সমান 6500। তো বা এই মানটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে 6500 1.04। এখন দেখো ভাগ করে কত আসে, 6500 ভাগ 1.04, 6250, 6250 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো তোমরা লাইন বাই লাইন একটু চিন্তা করবা, ঠিক আছে, এত জটিল ভাবে নিবা না। লাইন বাই লাইন যদি চিন্তা করো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা। আমার সাথে একটু তাল মিলিয়ে তোমরা ভিডিওটা দেখো, তারপর ভিডিওটাকে থামিয়ে চিন্তা করো, লেখো, আবার দেখো, আবার থামাও, আবার লেখো, বা অথবা ভিডিওটা আবার দেখো, প্রথম থেকে আবার দেখো, একবার দেখার পর আবার একবার দেখো, আবার লেখালেখি করো, চিন্তা করো, ইনশাল্লাহ তোমরা পারবে। দেখো নতুন কিছুই না, আমাদের 1 বছর অন্তে আর 2 বছর অন্তে দুইটা চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে। আমরা প্রথমে 1 বছর অন্তে সূত্রটি লিখলাম, তারপর 2 বছর অন্তর সূত্র লিখলাম, তারপর সূত্র দ্বারা আমরা যে মানটা আছে মানটা লিখে 1 নং 2 নং তৈরি করলাম। তারপর বড় সমীকরণটাকে ছোট সমীকরণ দ্বারা কি করলাম, ভাগ করলাম, মানে বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করলাম। আর ভাগ করা মানে হচ্ছে উপরে নিচে লেখা, ঠিক আছে। তারপর এখানে কাটাকাটি করে কি রইল, 1 প্লাস আর, 1 যোগ আর এখানে কাটা ভাগ করে কত হইলো, 1.04। একটাকে যদি আমরা ওই পাশে পাঠাই, এটা এদিকে আছে যোগ, তাহলে এদিকে কি হবে, বিয়োগ। তাহলে বিয়োগ করলে কি পাই, 0.04। এই মানটাকে তুমি 1 নং অথবা 2 নং, আমি যদি 1 নং এ বসাইছি, তুমি 2 নং এ বসা একটু ট্রাই করো। 2 নং এ বসালেও তোমার রেজাল্ট কত আসবে, 6250। মানে তোমার মূলধন হচ্ছে 6250 টাকা। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 9 নং প্রশ্ন। এখন আমরা একটু 10 নং প্রশ্নটি দেখি। 10 নং প্রশ্নটি কি বলছে? 10 নং প্রশ্নটি বলছে যে বার্ষিক শতকরা 8.50 টাকা, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। আমাদের মূলধন বের করতে বলছে, আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে একটু দেখি। 8.50 টাকা বলা আছে, 10,000 টাকার কথা বলা আছে, আর 2 বছরের কথা বলা আছে। তাহলে আমাদের কাজটা কি, প্রথমে এই মানগুলো তুলে ফেলা, নাকি দেওয়া আছে দিয়ে। তা আমরা কি করব, দেওয়া আছে দিয়ে তুলে ফেলবো। দেওয়া আছে কি, দেওয়া আছে বার্ষিক শতকরা 8.50 মানে মুনাফার হার, আর সমান 8.50%। তাহলে এটাকে ভাগ করব 100 দ্বারা, তাহলে 0.085। তারপরে দেওয়া আছে 10,000 টাকার, তাহলে এটা হচ্ছে আসল অথবা মূলধন টাকা। তারপর দেওয়া আছে 2 বছর, তাহলে সময়, n সমান 2 বছর। এই 3টা তথ্য দেওয়া আছে। আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে। তো সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, তো সূত্র যদি পারি শুধু লিখে দেওয়া, ঠিক আছে। সি যেহেতু আমরা সি দ্বারা প্রকাশ করে সি লিখে নেই, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। মানগুলো বসিয়ে নাও, তাহলে 10,000 1 যোগ আর এর মান হচ্ছে 0.085, আর n এর মান কত, 2। এই তাহলে এটাকে আগে যোগ করি, যোগ করলে হয় কত, 1.085, তারপর কত স্কোয়ার। এখন এই মানটা দেখি কত আসে আমাদের। এক 1.085, হ্যাঁ স্কোয়ার 1.77225, 1.1772225 টোটালটা লিখবা, ঠিক আছে। চেষ্টা করবা টোটালটা লেখার। এখন এটার সাথে 10,000 গুণ করো, গুণ করলে কত আসে দেখো, গুণ 10,000,
তাহলে 11,772.25, 11,772.25 টাকা। এই হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা কি বের করবো? চক্রবৃদ্ধি মুনাফা। এই যে দেখো দ্বিতীয়টা বলছে মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা। তো মুনাফা সূত্রটা কি ছিল? সি মাইনাস পি, মনে আছে তো? তাহলে সির মানটা কত পেলাম? 11,772.25, আর পির মান কত? 10,000। তাহলে বিয়োগ করে ফেলি। তো যদি বিয়োগ করি আমরা, তাহলে এখানে কত আসবে? 1772.25, মনে হয় এটাই আসবে, একটু চেক করে নেবা। এই উত্তর। এই হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন, এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সহজে কিন্তু উত্তরটা পেরে গেলাম। কিন্তু মূল বিষয়টা কি বলতো? মূল বিষয় হচ্ছে সূত্র জানা, ঠিক আছে কিনা? সূত্র যদি ভালো জানতে পারো তাহলে উত্তর করা খুবই সহজ। এই হলো আমাদের 10 নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো 11 নং। এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 9 এবং 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে? এই 9 এবং 11 নম্বরটা তোমরা একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখবা। তারপরে দেখো 11 নংটা কি বলছে। 11 নংটা বলছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে একটা বড় বিষয় হচ্ছে কি, আমাদের এই অঙ্কের মধ্যে কোথাও দেখো চক্রবৃদ্ধির কথা বলে নাই, ঠিক আছে কিনা? কিন্তু আমরা দেখো 7 নং, 8 নং, 9 নং, 10 নং স্পষ্ট কিন্তু চক্রবৃদ্ধির কথা বলা আছে। যদি এই অধ্যায় থেকে তো আর আসবে না যে এটা চক্রবৃদ্ধির অঙ্ক, এটা সরল মুনাফা। আমাদের যদি চক্রবৃদ্ধির মূলধন বা মুনাফার কথা বলে তাহলে স্পষ্ট বলে দিবে, আর যদি না বলে, যদি শুধু বলে মুনাফা নির্ণয় করো, তাহলে এখানে সরল মুনাফা নির্দেশ করবে। বুঝতে পেরেছি? যদি সরল এবং চক্রবৃদ্ধি উল্লেখ না করে তাহলে তুমি সরল সূত্র ধরে কাজ করবা, আর চক্রবৃদ্ধি বললে তো অবশ্যই চক্রবৃদ্ধি নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে আমরা কি করব? স্যার এখানে তো স্যার কোনোটাই উল্লেখ করে নাই, তাহলে এখানে সরল উল্লেখ করব না? সরল প্রয়োগ করব না। কেন প্রয়োগ করব না? জনসংখ্যার যত হিসাব নিকাশ আছে, বিশেষ করে জন্ম মৃত্যু, এটা টোটালটাই হয় চক্রবৃদ্ধি আকারে। চক্রবৃদ্ধির মূল বিষয়টা হচ্ছে আসল, মানে 1 বছর পর, মানে যে মুনাফাটা পাচ্ছে বা যে সুদ পাচ্ছে, এই সুদটা পরের বছর কি হয়ে যায়? আসল হয়ে যায়। আর সরল মুনাফার ক্ষেত্রে প্রথম থেকে আসল যেটা থাকবে, একদম কয়েকশো বছর পরে বা যত বছরে হোক না কেন আসল ওইটাই থাকবে, আসল কোনো পরিবর্তন হয় না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় আসল পরিবর্তন হয়, মানে বছরে বছরে বা মাসে মাসে যদি হিসাব করা হয়, তাই মাসে মাসে আসল পরিবর্তন হয়ে যায়, মানে মুনাফাটা আসলে রূপান্তর হয়। তাহলে জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা। মনে করো আজকে একটা মানুষ যে জন্ম নিল, ঠিক আছে, সে কিন্তু পরবর্তীতে আরেকটা মানুষকে জন্ম দিচ্ছে। তাহলে দেখো এমন কিন্তু না যে 2টা শিশু জন্ম নিলে 2টা শিশু মৃত্যু হয়, এমন কিন্তু হয় না। আমরা দেখতে পাই যে আমাদের জন্ম যদি 5 জনের হয় 1 জন মারা যায়, অথবা জন্ম 3 জনের হলে 10 জন মারা যায়। বুঝতে পেরেছি? তো মৃত্যু হার আমাদের কম হয়, জন্ম হার আমাদের কি হয়? বেশি হয়। তাহলে এই যে একজন রয়ে যে আরেকজনকে উৎপন্ন করলো বা জন্ম দিল, তাহলে এটা কি হিসাব হয়ে গেল? চক্রবৃদ্ধির মতো হয়ে গেল। তাই জনসংখ্যার যত হিসাব নিকাশ আছে সবগুলোকে চক্রবৃদ্ধি আকারে হিসাব করতে হবে, মনে থাকবে, এই বিষয়টা মাথায় রাখবো। তাহলে এখানে আমাদের যে যে তথ্যগুলো আছে আমরা তথ্যগুলো লিখে ফেলি। আমাদের বলছে 64 লক্ষ, তারপরে বলছে প্রতি 1000-এ 25 জন, তারপরে 2 বছর। এই 3টা তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এই 3টা তথ্য দেওয়া আছে দিয়ে লিখে ফেলি। দেওয়া আছে তো মোট জনসংখ্যা, আমরা তার এখানে মুনাফা আসল বা মুনাফা লেখা যাবে না, আমরা লিখবো মোট জনসংখ্যা। তাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো? পি দিয়ে। তাহলে 64 লক্ষ, নাকি 5টা শূন্য দিলেই 64 লক্ষ হয়ে যাবে। তারপরে বলছে এত জন লিখবা, হ্যাঁ, একক দিতে হবে। তারপরে বলছে কি প্রতি 1000-এ 25 জন, তাহলে এটা হচ্ছে মুনাফার হার, বৃদ্ধি হার। হ্যাঁ, বৃদ্ধি হার, মুনাফার হার না, সরি, বৃদ্ধির হার। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তাহলে প্রতি 1000-এ কিন্তু বলছে, শতকে বললে 100 দ্বারা ভাগ, আর হাজারে বললে 1000 দ্বারা ভাগ। তাই 25-কে 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পাই 0.025, মনে থাকবে। শতকরায় তাই আমরা পার্সেন্টকে 100 দ্বারা ভাগ করছি, পার্সেন্ট মানে 100, কিন্তু এখানে তো শতকরা না বলে হাজারে বলছে, তাই আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে। তারপর বলছে সময় 2 বছর, সময় n সমান 2 বছর।
এই হচ্ছে আমাদের 3টি তথ্য দেওয়া আছে। আমাদের বলছে ওই শহরের জনসংখ্যা কত হবে 2 বছর পর, মানে চক্রবৃদ্ধি মূলধন যে বিষয়টা এটা বের করতে হবে। তো আমরা জানি সি সমান পি ইন্টু 1+r⁴n। তাহলে মান বসিয়ে দাও। পির মান কত 64 লক্ষ, ইন্টু 1+0.025, আর n এর মান কত 2। তাহলে 1.025। এখন দেখি এই মানটা কত আসে। 1.025 স্কয়ার 1.050625, 1.050265। পুরোটা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? চেষ্টা করবো পুরোটা লেখার। 050625 020625, সরি 0625। তাহলে এটার সাথে আমরা 64 লক্ষ গুণ করি, ঠিক আছে? তাহলে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে হবে 67,24,000, 67,24,000 জন। এটি হচ্ছে উত্তর। তোমরা লিখে দিতে পারো। সুতরাং জনসংখ্যা হবে, মোট জনসংখ্যা হবে 67,24,000 জন। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের এই 11 নং প্রশ্নের উত্তর। 12 নং প্রশ্নটি হচ্ছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? মানে উনি 5,000 টাকা নিয়েছেন 8% চক্রবৃদ্ধি মুনাফায়, এবং প্রতি বছরে মানে এক বছর শেষে উনি 2,000 টাকা করে দেন। তাহলে এক বছরে এক কিস্তি, তাহলে দ্বিতীয় বছরে দ্বিতীয় কিস্তি। প্রশ্ন বলছে দ্বিতীয় কিস্তির পর তার আর কত টাকা ঋণ থাকবে, অবশিষ্ট থাকবে, এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা যে কাজটি করব, আমরা দেখব প্রথম বছরে ওনার কত টাকা মানে চক্রবৃদ্ধি মূলধন আসে, এটা বের করতে হবে এক বছর শেষে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 8%, দেওয়া আছে 5,000 টাকা, এবং প্রতি বছর মানে কি এক বছর, নাকি প্রতি বছর মানে এক বছর, মানে এক বছর শেষে উনি যেহেতু এক বছর শেষে 2,000 টাকা দেন, তাহলে দেখতে হবে এক বছর শেষে ওনার চক্রবৃদ্ধি মূলধনটা কত, মানে সুদ মিলিয়ে ওনার কত টাকা আসে এটাই বের করতে হবে, মানে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে, লিখে ফেলি। কত 12 নম্বর দেওয়া আছে মুনাফার হার আর সমান 8%। এর মানে 8কে 100 দ্বারা ভাগ করলে হবে কত 0.08। তারপর দেওয়া আছে 5,000 টাকা ঋণ নিলেন। ঋণ নেওয়া, জমা দেওয়া সবগুলো আসল বা মূলধন বলতে পারি। আসল পি সমান কত 5,000 টাকা। আর সময় আমরা কত এখানে ব্যবহার করব 1 বছর, মানে 1 বছর পরে ওনার কত টাকা চক্রবৃদ্ধি মূলধন ওইটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r⁴n। মান বসিয়ে দাও। পির মান হচ্ছে 5,000, আর আর এর মান 0.08, আর এন এর মান কত 1। লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা কত পাই 5,000 গুণ 1.08। এখন আমরা 5,000 সাথে 1.08 গুণ করি। 5,000 গুণ 1.08, 5,400 টাকা। তাহলে এক বছর পরে ওনার সুদ সহ ওনার মূলধন কত 5,400 টাকা। তো উনি এক বছর পরে কত টাকা জমা দিয়েছেন 2,000 টাকা পরিশোধ করেছেন। তাহলে লিখবো প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ। তাহলে কত হবে 5,400 বিয়োগ কত 2,000, তাহলে কত হবে 3,400 টাকা। তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর ওনার কত বাকি রইল 3,400 টাকা। কারণ উনি তো পরিশোধ করে ফেলছেন 2,000 টাকা, তাহলে ওনার রয়ে গেল কত 3,400 টাকা। এটা কিন্তু পরের বছরে, নাকি?
তাহলে এর পরের বছর এই টাকার উপর ওনার সুদ আসবে, কারণ যেহেতু এই টাকাটা অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমরা দ্বিতীয় বছর আমরা এটা নিয়ে কাজ করব। এখন অনেকে পেস লাগে কোথায় জানো, দ্বিতীয় বছর মানে মনে করে 2 বছর না, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো মানে একটা একটা নির্দেশ করে। তো দ্বিতীয় বছর মানে 1 বছর নির্দেশ করতেছে। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা দেখব প্রথম বছর তো শেষ হয়ে গেল, এখন 2 নাম্বার বছরে ওনার কত টাকা মানে চক্রবৃদ্ধি মূলধন হয়, এবং ওইখান থেকে 2000 টাকা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব কি, যে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন, আমরা যেটা একবার লিখে নিয়েছি আর লেখার প্রয়োজন নাই, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পির মান কত? 3400, কিন্তু এই যে একটা সাইড নোটে দিয়ে দাও। এখানে পি কত হবে? 3400, নাকি 5000 হবে? না, 5000 তো আগে নিয়েছিলেন, 2000 টাকা সুদ করে ফেলছেন, 3400 টাকা। আর এন এর মান কত? 1 বছর, আগের মতোই। আর আর এর মান ওই যে একই হার 0.08। বুঝতে পেরেছি? মানগুলো লিখে নিবা। তাহলে 3400 গুণ 1 যোগ 0.08, এন এর মান কত? 1 বছর মানে দ্বিতীয় বছর মানে তো 1 বছর হয়। তারপরে আমরা এখানে যোগ করলে কত হয়? 3400 গুণ 1.08। তাহলে আমরা গুণ করে ফেলি, 3400 গুণ 1.08, 3672, 3672 টাকা। বুঝতে পেরেছি? তাহলে দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে ওনার কত টাকা রয়ে গেল আমরা লিখে নিই এখানে। তো দ্বিতীয় কিস্তি আমার 2 লাইন হবে, যেহেতু জায়গা অল্প, তোমরা 1 লাইন লিখে ফেলবা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, শুধু বাংলা কথাটা লেখা, সুদের পর ঋণ 3672 বিয়োগ কত? 2000, তাহলে কত হবে? 1672 টাকা। এটাই কিন্তু উত্তর। তো অনেকেই প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় বছর স্যার কি হলো স্যার? দেখো, প্রথম বছর ওনার কত হলো? এই যে এটা হলো 5400, ঠিক আছে? তো 5400 থেকে উনি 2000 টাকা দিয়ে দিল, তাহলে কত হলো? 3400। তাহলে প্রথম বছর পরে ওনার কত টাকা? 3400 টাকা। তো 2 নাম্বার বছরে সময় কত? 1 বছর শেষে তো সময় 1 বছর। আচ্ছা, তাহলে 1 বছর হিসাব শেষ। এখন দ্বিতীয় নম্বর বছরটা যাবে, এখানে কত বছর সময় অতিবাহিত করতেছে? 1 বছর। প্রথম দিকে তো না, শুধুমাত্র 2 নম্বর বছরটাই। তো 2 নম্বর বছরের ঋণ কত? 3400 টাকা, নাকি? তার উপর ওনার সুদ আসছে কত? সুদ আসলে কত আসছে? 3672 টাকা। এই যে 3672 টাকা কয় বছরে আসছে? 1 বছরে। ওইটাকে আমরা দ্বিতীয় বছর ধরতেছি, দ্বিতীয় কিস্তির হিসাবে, নাকি? তাহলে এটা আসলো, এখান থেকে উনি 2000 টাকা পরিশোধ করলো, রয়ে গেল কত? 1672 টাকা। এখন বুঝছি আমরা। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এমন যদি বলে, তাহলে বুঝতে হবে এগুলো একটা নির্দেশ করে, একাধিক না। এটা মনে রাখলেই আশা করি এই ঝামেলাটা তোমরা সলভ করতে পারবা। তাহলে এই হলো আমাদের 12 নং প্রশ্নের উত্তর। তাহলে আমাদের 2.2 এর সকল অঙ্কই আমরা দেখে ফেললাম। আর সৃজনশীলগুলো আমরা ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখবো একসাথে 2টি অধ্যায় মিলিয়ে। তাহলে আশা করি তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারো, অথবা ভিডিওগুলো আবার দেখো। আর যদি তারপরও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারো। আশা করি আমি তোমাদেরকে তোমাদের সমস্যা নিয়ে আমি ভিডিও অথবা যে কোনো মাধ্যমে তোমাদেরকে ইনশাল্লাহ সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো। আর আমার জন্য দোয়ার আরজি রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।